ওয়েলকাম টু আওয়ার অল নিউ চ্যানেল উদয়ন এডু প্লাস। আর আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির ফিলোসফি অনার্স সেমেস্টার 3 স্টুডেন্টদের একটি অতি গুরুত্বপূর্ণ টপিক ভারতীয় দর্শন নিয়ে। ক্যালকাটা ইউনিভার্সিটির থার্ড সেমেস্টার ফিলোসফি অনার্স স্টুডেন্টদের ডিএসসিসি 3 পেপার 3 ফিলোসফি অনার্স এবং ক্যালকাটা ইউনিভার্সিটির ফোর্থ সেমেস্টারের ফিলোসফি মাইনরের ফিলোসফির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ভারতীয় দর্শন, সেটি নিয়ে আমাদের এই ভিডিওটি আজকে তৈরি হয়েছে। এটি আজকে প্রথম পার্ট এই ভিডিওটির। এটির আলোচনা একটু দীর্ঘ হবে কারণ ভারতীয় দর্শন এই টপিকটির মধ্যে অনেক গভীরতা রয়েছে এবং একটি একবারে ভিডিওর মধ্যে করা সম্ভব নয়। কয়েকটি ভাগে এর ডিটেলস আমি আলোচনা করব এবং এর ওপর খুব শিগগিরই তোমরা নোটসও পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। Wait. A very important things to say that please watch the whole video, and if you like our video then don't forget to subscribe our channel and must do a like and do lots of comments, and please share this video to your friends and families. Thanks a lot. ভারতীয় দর্শনের স্বরূপ ও বৈশিষ্ট্য, নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান ফিলোসফি। প্রথমেই আলোচনা করব দর্শন শব্দটির অর্থ। যে শব্দটির অর্থ জানা ছাড়া যে কোনো প্রকার দর্শনের উপলব্ধি অসম্ভব, সেটা ভারতীয় হোক অথবা পাশ্চাত্য। তো প্রথম আলোচনার বিষয়বস্তুটি হল মিনিং অফ দ্য ওয়ার্ড দর্শন। ইংরাজি ফিলোসফি শব্দটির প্রতি শব্দরূপে দর্শন শব্দটি ব্যবহার করা হয়, কিন্তু শব্দ দুটির অর্থ অভিন্ন নয়। ব্যুৎপত্তির দিক থেকে ফিলোসফি শব্দের অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ, আর দর্শন শব্দের অর্থ সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। যে সত্য বা তত্ত্ব সমগ্র বিশ্বে নিহিত, যার থেকে এই বিশ্বের চেতন অচেতন সকল কিছুই উদ্ভূত। ভারতীয় দার্শনিক সেই পরম সত্যকেই দেখতে চান, উপলব্ধি করতে চান, জীবনে প্রতিষ্ঠিত করতে চান। ভারতীয় দর্শনে সত্য দর্শন বা সত্যকে জানাটাই কেবলমাত্র লক্ষ্য নয়, সত্যকে জীবনে প্রতিষ্ঠিত করাই হলো এর আসল লক্ষ্য। এইখানেই পাশ্চাত্যের ফিলোসফির সঙ্গে ভারতীয় দর্শনের প্রধান পার্থক্য। পাশ্চাত্যে ফিলোসফি চর্চার মূল লক্ষ্য জ্ঞান তৃষ্ণাকে চরিতার্থ করা। সেখানে মননের সঙ্গে আচরণের সমন্বয় সাধনের কোনো প্রচেষ্টা দেখা যায় না। কিন্তু ভারতীয় দর্শনের লক্ষ্য নিছক সত্য চর্চাই নয়, সত্য চর্যাও তাতে যুক্ত হয়েছে। সত্য জ্ঞানের আলোকে আচরণকে নিয়ন্ত্রণ করা, চর্চাকে চর্যার সঙ্গে যুক্ত করা, বিচারের সঙ্গে আচারের সমন্বয় সাধন করাই ভারতীয় দর্শনের লক্ষ্য। ভারতীয় দর্শনে তাই মননের সঙ্গে আচরণের এক অপূর্ব সমন্বয় দেখা যায়। জীবনের সঙ্গে সম্পর্কচ্যুত জ্ঞানের কোনো সমর্থন ভারতীয় দর্শনে নেই। বিচার বুদ্ধি দিয়ে দার্শনিক যে সত্য আবিষ্কার করেন, তাকে জীবনে উপলব্ধি করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য শুরু হয় জীবন চর্যা। চিত্তের শুদ্ধি, ইন্দ্রিয়ের সংযম ও নৈতিক নিয়মের কঠোর অনুশাসনের মধ্য দিয়ে ভারতীয় দার্শনিক সত্যকে নিজ জীবনে প্রতিষ্ঠিত করে সত্য দ্রষ্টা ঋষিতে পরিণত হন। ভারতীয় দর্শন প্রকৃতপক্ষে আধ্যাত্মিকতাবাদের দর্শন, আ দর্শন অফ স্পিরিচুয়ালিটি। একমাত্র চার্বাক দর্শন ছাড়া অপর সমস্ত দর্শন গভীরভাবে কিন্তু আধ্যাত্মিক।
আধ্যাত্মিকতাবাদ জড়বাদের বিরোধী এক ধরনের মতবাদ। জড়বাদ অনুসারে জড় বস্তুই পরম তত্ত্ব, আধ্যাত্মিকতাবাদ অনুসারে অজড় আত্মাই পরম তত্ত্ব। এই পরম তত্ত্ব আত্মাকে জীবনে উপলব্ধি করাই হলো পরম লক্ষ্য। ভারতীয় দার্শনিকরা যাকে মোক্ষ বা মুক্তি বলেছেন। মুক্তি হলো দুঃখ মুক্তি। অবিদ্যাই জীবনে দুঃখের মূল কারণ। অবিদ্যা বিনাশেই দুঃখ মুক্তি। তত্ত্বজ্ঞানে অবিদ্যা নাশ হয় ও দুঃখ মুক্তি লাভ হয়। তত্ত্বজ্ঞান লাভ করাই ভারতীয় দার্শনিকদের কাছে কোনো কৌতূহল নয়। মুক্তি লাভের জন্যই তত্ত্বজ্ঞানের প্রয়োজন হয়। আত্যন্তিক দুঃখ মুক্তি হল মানব জীবনের পরম পুরুষার্থ। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চারটি মানুষের জীবনের কাম্য বস্তু বা পুরুষার্থ। ধর্ম, অর্থ ও কাম মানুষের জীবনের কাম্য বস্তু হলেও জীবনের চরম ও পরম লক্ষ্য হল মোক্ষ লাভ। মোক্ষ লাভ হল মানুষের জীবনে আর কিছুই কামনা না করার অবস্থা। মোক্ষই হল পরম প্রাপ্তি বা পরম পুরুষার্থ। এইবারে আলোচনা করব ভারতীয় দর্শন, ইন্ডিয়ান ফিলোসফি, এই কথাটির অর্থ কী। ভারতীয় দর্শনকে অনেকে হিন্দু দর্শনের সমার্থক মনে করেন, কিন্তু ভারতীয় দর্শনকে হিন্দু দর্শনের সমার্থক বলা যাবে কি না তা নির্ভর করে হিন্দু শব্দটির অর্থের ওপর। হিন্দু বলতে যদি বিশেষ এক ধর্ম সম্প্রদায়কেই বোঝায়, তাহলে ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন বলা একেবারেই সঙ্গত হবে না। তবে হিন্দু বলতে যদি ভারত ভূখণ্ডের অধিবাসী ভারতীয়দের বোঝায়, তাহলে ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন নামে চিহ্নিত করা যেতে পারে। প্রাচীন ভারতের প্রখ্যাত দার্শনিক মাধবাচার্য ভারতীয় দর্শন বলতে ভারতীয়দের দর্শনকেই বুঝিয়েছেন। সর্বদর্শন সংগ্রহ নামক প্রসিদ্ধ গ্রন্থে মাধবাচার্য ভারতের সকল দর্শন সম্প্রদায়কেই প্রাচীন অথবা নবীন, হিন্দু অথবা অহিন্দু, আস্তিক অথবা নাস্তিক, আধ্যাত্মবাদী অথবা জড়বাদী, ভারতবর্ষীয় সকল তত্ত্বচিন্তাকেই অন্তর্ভুক্ত করেছেন। সর্বদর্শন সংগ্রহে মাধবাচার্য একদিকে যেমন আস্তিক স্বরদর্শন, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্তের উল্লেখপূর্বক আলোচনা করেছেন, অন্যদিকে তেমনি নাস্তিক, জৈন ও বৌদ্ধ দর্শনের, এমনকি আধ্যাত্মবাদ বিরোধী জড়বাদী চার্বাক দর্শনেরও উল্লেখপূর্বক আলোচনা করেছেন। মাধবাচার্যের সর্বদর্শন সংগ্রহ অনুসরণ করে তাই বলতে হয়, ভারতীয় দর্শন কোনো বিশেষ সম্প্রদায়ের, এমনকি হিন্দুদেরও দর্শন নয়, তা হলো বিভিন্ন সম্প্রদায়ভুক্ত ভারতীয়দের দর্শন। ভারতীয় দর্শনের আলোচনা পদ্ধতি সম্বন্ধে একটু বলি। ভারতীয় দর্শনে বিবিধের মধ্যে মহান মিলন প্রতিফলিত হয়েছে। ভারতের বিভিন্ন দর্শন সম্প্রদায় যেন একই দর্শন পরিবারের সদস্য, যাদের মধ্যে অনৈক্য থাকলেও মিল রয়েছে। ভারতীয় কোনো দর্শন সম্প্রদায়ই অপরাপর সম্প্রদায়ের অভিমতকে মর্যাদা না দিয়ে প্রতিষ্ঠা লাভ করতে পারেনি। পারস্পরিক মতবিরোধ থাকা সত্ত্বেও এক সম্প্রদায়কে অপর সম্প্রদায়ের মতবাদ শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে জানতে হয়েছে। কেননা বিপক্ষীয়দের মতবাদ সম্পর্কে সুগভীর জ্ঞান না থাকলে তাকে খণ্ডন করাও যায় না। পরমত খণ্ডনের জন্যই শ্রদ্ধার সঙ্গে পরমত পাঠের প্রয়োজন হয় এবং স্বমত প্রতিষ্ঠার পূর্বে সর্বাগ্রে প্রয়োজন হয় পরমত খণ্ডন। অপরের মতবাদের প্রতি
এ প্রকার শ্রদ্ধা ও সহনশীলতার মনোভাব থেকেই ভারতীয় দর্শনে এক উদার ও ব্যাপক দৃষ্টিভঙ্গি, ব্রড ক্যাথলিক আউটলুক প্রকাশ পেয়েছে এবং দর্শন আলোচনা পদ্ধতি এক বিশেষ খাতে প্রবাহিত হয়েছে। ভারতীয় দর্শন আলোচনার 3টি স্তর লক্ষ্য করা যায়: 1 পূর্বপক্ষ, 2 খণ্ডন এবং 3 উত্তরপক্ষ বা স্বমত প্রতিষ্ঠা। স্বমত প্রতিষ্ঠার পূর্বে প্রতিপক্ষীর মতো মত ব্যক্ত করা হচ্ছে পূর্বপক্ষ, প্রতিপক্ষীর মতবাদের দোষ ত্রুটি নির্দেশ হচ্ছে খণ্ডন এবং সর্বশেষে যুক্তি সহ নিজ মত প্রতিপাদন হল উত্তরপক্ষ বা সিদ্ধান্ত। ভারতীয় দর্শনের এই দৃষ্টিভঙ্গির জন্যই প্রত্যেকটি সম্প্রদায় হয়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ, তথ্যে সমৃদ্ধ। এর ফলে যে কোনো একটি সম্প্রদায়ের অভিমত জানতে গেলে অপরাপর সম্প্রদায়ের অভিমতও জানা যায়। দৃষ্টান্তস্বরূপ শঙ্কর বেদান্তের উল্লেখ করা যায়। শঙ্কর বেদান্তের যে কোনো মূল গ্রন্থ অধ্যয়নকালে আমরা কেবল বৈদান্তিক মতবাদের সঙ্গেই পরিচিত হই না, সেই সঙ্গে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা, জৈন, বৌদ্ধ, এমনকি চার্বাক দর্শনের অভিমতের সঙ্গেও পরিচিত হই। একইভাবে বৌদ্ধ দর্শন অথবা জৈন দর্শনের কোনো মূল গ্রন্থ পাঠ করেও অপরাপর দর্শন সম্প্রদায়ের অভিমতও জানা যায়। ভারতীয় দার্শনিকের এই উদার ও ব্যাপক দৃষ্টিভঙ্গির জন্যই প্রতিটি দর্শন সম্প্রদায় যেন একটি সর্বদর্শন সংগ্রহ অর্থাৎ এনসাইক্লোপিডিয়াতে পরিণত হয়েছে। এইবারে আসি ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়: আস্তিক বা বৈদিক দর্শন ও নাস্তিক বা অবৈদিক দর্শন। ডিফারেন্ট স্কুলস অফ ইন্ডিয়ান ফিলোসফি, আস্তিকা অ্যান্ড নাস্তিকা সিস্টেমস। বেদ ও উপনিষদ হিন্দুদের প্রাচীনতম ধর্মগ্রন্থ ও দর্শন। বেদের উপর ভিত্তি করেই ভারতীয় দর্শনকে বিভিন্ন সম্প্রদায়ে বিন্যস্ত করা হয়। প্রধানত ভারতীয় দর্শনকে 2টি শ্রেণীতে বিন্যস্ত করা হয়: আস্তিক দর্শন, যেটাকে বৈদিক দর্শনও বলা হয়, এবং নাস্তিক দর্শন, যা অবৈদিক। নাস্তিক এবং আস্তিক এই শব্দগুলি একটু বিভ্রান্তিকর, কেননা হিন্দু শাস্ত্রকারগণ শব্দটিকে অভিন্ন অর্থে প্রয়োগ করেননি। পাণিনির সূত্রে বলা হয়েছে অস্তি নাস্তি দিষ্টং মতি, অর্থাৎ আছে এমন বুদ্ধি যার সে আস্তিক, আর নেই এমন বুদ্ধি যার সে নাস্তিক। এখানে আছে অর্থে পরলোক আছে এবং নেই অর্থে পরলোক নেই। তাহলে পাণিনির মতে যারা পরলোকে বিশ্বাসী তারা আস্তিক, আর যারা পরলোকে অবিশ্বাসী তারাই নাস্তিক। কিন্তু এই অর্থ ধরে ভারতীয় দর্শনের উপরোক্ত বিভাগটি হয়নি। বৌদ্ধ দার্শনিক পরলোকে বিশ্বাসী হলেও ভারতীয় দর্শনে তাদের নাস্তিক রূপে গণ্য করা হয়। অনেক শাস্ত্রকার আবার নাস্তিক শব্দটিকে ভিন্নার্থে প্রয়োগ করে বলেছেন, যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী তারাই আস্তিক, আর যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী নয় তারা নাস্তিক। উল্লেখযোগ্য যে এটাই হলো আস্তিক এবং নাস্তিক শব্দের সাধারণ বা লৌকিক অর্থ। কিন্তু এই অর্থ ধরেও ভারতীয় দর্শনের উপরোক্ত বিভাগটি হয়নি। সাংখ্য ও কর্মমীমাংসা নিরীশ্বর দর্শন হলেও ভারতীয় দর্শনে তাদের আস্তিক দর্শন রূপে গণ্য করা হয়। শাস্ত্রকার মনু বলেছেন, নাস্তিকো বেদ নিন্দক, অর্থাৎ যারা বেদের প্রামাণ্য স্বীকার করেন তারা আস্তিক, আর যারা বেদের নিন্দা করেন, বেদের প্রামাণ্য অস্বীকার করেন, তারা নাস্তিক।
নাস্তিক শব্দটির এই অর্থ ধরেই ভারতীয় দর্শনের উপরুক্ত বিভাগটি করা হয়েছে। তাহলে ভারতীয় দর্শনে আস্তিক বলা হয় তাদের যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী, এবং নাস্তিক বলা হয় তাদের যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী নন। সহজ কথায় আস্তিক দর্শন তাই হলো বৈদিক দর্শন, এবং নাস্তিক দর্শন হলো অবৈদিক দর্শন। সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত, এই ষড় দর্শন আস্তিক দর্শন। কেননা এসব দর্শনে বেদের প্রামাণ্য স্বীকৃত হয়েছে। ঈশ্বরের অস্তিত্ব স্বীকার না করেও যদি কোনো দর্শন বেদকে প্রামাণ্য বলে স্বীকার করে, তবে তা আস্তিক দর্শন বলেই গ্রাহ্য হবে। সাংখ্য ও মীমাংসা দর্শন ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেনি, তবু তারা আস্তিক দর্শনেরই অন্তর্গত। আস্তিক দর্শন আবার দুই প্রকার, বেদানুগত এবং বেদস্থ তন্ত্র। এই দুটি দর্শন সরাসরি বেদের উক্তিকে সত্য বলে স্বীকার করে এবং সেই স্বীকৃতিকে যুক্তির দ্বারা প্রতিষ্ঠিত করে। এই দুটি বেদানুগত দর্শনের মধ্যে পার্থক্য এটাই, মীমাংসা বেদের কর্মকাণ্ডের উপর প্রতিষ্ঠিত ও বেদান্ত বেদের জ্ঞানকাণ্ডের উপর প্রতিষ্ঠিত। যেসব দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করেও বেদের উপর সাক্ষাৎভাবে প্রতিষ্ঠিত নয়, তারা বেদস্যতন্ত্র, যেমন সাংখ্য, যোগ, ন্যায় এবং বৈশেষিক। অপরপক্ষে নাস্তিক দর্শন বেদের প্রামাণ্য বিরোধিতা করে, বেদের প্রামাণ্যকে তারা স্বীকার করে না। নাস্তিক দর্শন চার্বাক, বৌদ্ধ ও জৈন, এই তিনটি নাস্তিক দর্শন। নাস্তিক দর্শনকে আবার দুই ভাগে ভাগ করা হয়, চরমপন্থী ও নরমপন্থী। ঘোরতর বেদ বিরোধী হল চরমপন্থী, যেমন চার্বাক ও বৌদ্ধ দর্শন। এই দুটি দর্শন বেদকে হেয় প্রতিপন্ন করতে চেষ্টা করে। জৈন দর্শন নরমপন্থী, কেননা এখানে বেদের বিরোধিতা বৌদ্ধ বা চার্বাক দর্শনের মতো অতখানি তীব্র নয়। এবার আমরা আলোচনা করব ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ফিলোসফি বা ভারতীয় দর্শনের ক্রমবিকাশ। পাশ্চাত্যে দর্শনের ক্রমবিকাশ ধারা থেকে ভারতীয় দর্শনের ক্রমবিকাশ ধারাটি স্বতন্ত্র প্রকৃতির। পাশ্চাত্যে বিভিন্ন দর্শন সম্প্রদায় একই কালে আবির্ভূত হয়নি। কোনো এক প্রতিষ্ঠিত মতবাদের প্রভাব ও প্রাধান্য ক্রমশ হ্রাস পেতে থাকলে নতুন এক মতবাদ আবির্ভূত হয়েছে ও প্রতিষ্ঠা পেয়েছে। কিন্তু ভারতীয় দর্শনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বিভিন্ন দর্শন সম্প্রদায় যেমন সাংখ্য, ন্যায়, বৌদ্ধ ভিন্ন ভিন্ন কালে আবির্ভূত হয়ে দীর্ঘকাল পরেও তারা পাশাপাশিভাবে অবস্থান করে জনমানসের ওপর প্রভাব বিস্তার করেছে। এর কারণ হলো ভারতে দর্শন চর্চা ও জীবন চর্চা ভিন্ন হয়ে থাকেনি। দর্শন চর্চা জীবন চর্চাকে গভীরভাবে প্রভাবিত ও নিয়ন্ত্রিত করেছে। ভারতবর্ষে কোনো এক দার্শনিক মতবাদের আবির্ভাবকাল থেকেই তার সমর্থকবৃন্দ তাদের জীবনযাত্রা ও প্রণালীকে সেই তত্ত্বচিন্তার আলোকে পরিচালিত করেছেন, এবং তাদের উত্তরসূরিরাও একইভাবে ওই চর্চা ও চর্যাকে অনুসরণ করেছেন। জৈন তীর্থঙ্করদের সমর্থকবৃন্দ জৈন দর্শনের আলোকে, বুদ্ধদেবের সমর্থকবৃন্দ বৌদ্ধ দর্শনের আলোকে, বৈদান্তিকগণ বেদান্ত দর্শনের আলোকে তাদের জীবনযাত্রা প্রণালীকে নিয়ন্ত্রিত করেছেন। দর্শন চিন্তা এভাবে জীবনকে অনুপ্রাণিত করায় দেখা যায় যে আবির্ভাবকালের শত শত বৎসর পর আজও ভারতের বিভিন্ন প্রান্তে ওই সব দর্শন সম্প্রদায়ের সমর্থকবৃন্দ নিজ নিজ দর্শন চর্চা ও জীবন চর্চাকে অব্যাহত রেখেছেন। কালের স্রোতে নানা পরিবর্তন ও বিবর্তন ঘটলেও মূল ধারাটি বিনষ্ট হয়ে যায়নি।
বিভিন্ন দর্শন সম্প্রদায়ের এই যে সহাবস্থান, তা ভারতীয় দর্শনকে এক বিশিষ্টতা দান করেছে। প্রতিটি সম্প্রদায় পরমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার দৃষ্টিভঙ্গিকে উদার ও ব্যাপক করেছে। ভারতীয় কোনো দর্শন সম্প্রদায়ই অপর সম্প্রদায়ের অভিমতকে মর্যাদা না দিয়ে প্রতিষ্ঠা লাভ করতে পারেনি। মতবিরোধ থাকা সত্ত্বেও এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের অভিমতকে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে স্বাগত জানাতে হয়েছে। পরমত খণ্ডনের জন্যেই পরমত জানার প্রয়োজন অনুভূত হয়েছে। ভারতীয় দর্শন সম্প্রদায়ের ক্রমবিকাশের ইতিহাসের এভাবে এক সম্প্রদায়ের অন্য সম্প্রদায়কে যেভাবে প্রভাবিত করার প্রবণতা, তা কিন্তু অতি উল্লেখ্য। এভাবে প্রতিটি দর্শন সম্প্রদায় তাদের পরমত সহিষ্ণু মনোভাবের জন্য নিজ নিজ স্বাতন্ত্র্য নিয়ে অবস্থান করেছে। ভারতীয় প্রতিটি দর্শন সম্প্রদায়ের মনোভাব ভ্রাতৃসুলভ সহাবস্থানের মনোভাব, বৈরীসুলভ আগ্রাসী মনোভাব নয়। ভারতীয় দর্শন সম্প্রদায়ের এই পারস্পরিক প্রভাবের কথা মনে রেখেই ভারতীয় দর্শনের উৎপত্তি ও ক্রমবিকাশ অনুধাবন করতে হবে। ভারতীয় দর্শন অতি সুপ্রাচীন হলেও তার উৎপত্তিকাল সম্পর্কে পণ্ডিতদের মধ্যে কোনো ঐক্যমত নেই। তবে কথা সকলেই স্বীকার করেন যে বেদই প্রাচীনতম ভারতীয় দর্শন এবং প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে বেদকে কেন্দ্র করেই অপরাপর ভারতীয় দর্শন সম্প্রদায়ের উদ্ভব হয়েছে। বেদের রচনাকাল ও রচয়িতা সম্পর্কে সর্বজন সম্মত কোনো সিদ্ধান্ত নেই। অনেকে মনে করেন যে বেদের রচনাকাল খ্রিস্টপূর্ব 4500 শতাব্দী থেকে 2500 শতাব্দীর মধ্যবর্তী। তবে জার্মান পণ্ডিত ম্যাক্স মিউলার বেদের রচনাকালকে খ্রিস্টপূর্ব 1200 শতাব্দী থেকে 600 শতাব্দীর মধ্যবর্তী বলেছেন। বেদের উৎপত্তিকাল সম্পর্কে সঠিক সিদ্ধান্ত পাওয়া না গেলেও একথা নিঃসন্দেহে বলা যায় যে ভারতীয় দার্শনিক চিন্তার ক্রমবিকাশের ইতিহাস এক সুদীর্ঘকালের ইতিহাস। প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে বেদ ও উপনিষদকে কেন্দ্র করে একে একে 6টি সূত্র দর্শনের আবির্ভাব ঘটাতে সাহায্য করে। সেই সূত্রগুলি হল সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত। এই 6টি সূত্র দর্শনকে ষড়দর্শন বলা হয়। এসব সূত্র দর্শনের ক্রমবিকাশে আবার 3টি স্তর বা পর্যায় লক্ষণীয়: 1 সূত্র, 2 ভাষ্য এবং 3 টীকা। সূত্র সূত্র শব্দটির প্রচলিত অর্থ হল সুতা, কিন্তু সূত্র দর্শনে সূত্র শব্দটিকে আক্ষরিক অর্থে প্রয়োগ না করে রূপক অর্থে প্রয়োগ করা হয়েছে। স্মৃতি সহায়ক বাক্য এই অর্থে ব্যবহৃত হয়েছে। সুতো দিয়ে যেমন বিভিন্ন ফুলকে গ্রন্থিবদ্ধ করে মালা সৃজন করা যায়, তেমনি এই সূত্র অর্থাৎ স্মৃতি সহায়ক বাক্য দ্বারা দর্শনের জটিল তত্ত্বসমূহকে গ্রন্থিবদ্ধ করা হয়েছে। সুদূর অতীতে কোনো গ্রন্থ রচনার রীতি ছিল না। তখন মুনি ঋষিরা অতি সংক্ষিপ্ত বাক্যের মাধ্যমে, অর্থাৎ যা সুতার সঙ্গে তুলনীয়, শিষ্যদের বিভিন্ন দার্শনিক সমস্যা সম্পর্কে, সমস্যার সমাধান সম্পর্কে, সম্ভাব্য আপত্তির নিরাশ সম্পর্কে শিক্ষা দিতেন, যাতে শিষ্যদের পক্ষে ওই সব জটিল বিষয় বাক্যের মাধ্যমে মনে রাখা সম্ভব হতে পারে। মৌখিক শিক্ষা প্রচলিত শিক্ষার থাকার জন্যই স্মৃতি সহায়ক বাক্যের অর্থাৎ সূত্রের প্রয়োজন হয়। ষড়দর্শনের প্রতিটি সূত্র অর্থাৎ প্রতিটি দর্শন এজন্যই সূত্রাকারে প্রকাশ পেয়েছে। মূল সূত্র রচনাগুলির কয়েকটির উল্লেখ করা হল। 1 সাংখ্য দর্শনের মূল রচনা কপিলের সাংখ্যসূত্র। 2
যোগ দর্শনের মূল রচনা পতঞ্জলির যোগসূত্র। 3. ন্যায় দর্শনের মূল রচনা গৌতমের ন্যায়সূত্র। 4. বৈশেষিক দর্শনের মূল রচনা কণাদের বৈশেষিক সূত্র। 5. মীমাংসা দর্শনের মূল রচনা জৈমিনীর মীমাংসা সূত্র। এবং 6. বেদান্ত দর্শনের মূল রচনা বাদরায়ণের ব্রহ্মসূত্র। সূত্রর পর আসে ভাষ্য বা ভাষ্য রচনা। সূত্রগুলি অতি সংক্ষিপ্ত থাকায় তাদের অর্থ স্পষ্ট সহজবোধ্য ছিল না। অস্পষ্টতার জন্য অনেক সূত্র ভিন্ন ভিন্ন অর্থে, এমনকি পরস্পর বিরোধী অর্থেও ব্যাখ্যা করা হয়। এজন্যই সূত্রগুলির সঠিক অর্থ নির্ণয় করে অপেক্ষাকৃত বিস্তারিত ভাষ্য রচনা করা হয়। কোন কোন সূত্র দর্শনের আবার একাধিক ভাষ্য রচিত হয়েছিল। বিভিন্ন সূত্র দর্শনের মুখ্য ভাষ্যকার হলেন: 1. সাংখ্যসূত্রের ভাষ্যকার বাচস্পতি মিশ্র। 2. যোগসূত্রের ভাষ্যকার বেদব্যাস বা বাদরায়ণ। 3. ন্যায়সূত্রের ভাষ্যকার বাৎসায়ন। 4. বৈশেষিক সূত্রের ভাষ্যকার প্রশস্তপাদ। 5. মীমাংসা সূত্রের ভাষ্যকার সবরস্বামী। এবং 6. ব্রহ্মসূত্রের একাধিক ভাষ্যকারের মধ্যে শঙ্কর, রামানুজ, বল্লভ, নিম্বার্ক ও মাধবাচার্যের নাম উল্লেখ্য। এইবার আসছে পরবর্তী পর্যায়ে টিকা বা টিকা টিপ্পণী স্তর। ভাষ্য যেমন সূত্রের ব্যাখ্যা, টিকা তেমনি ভাষ্যের ব্যাখ্যা। অর্থাৎ টিকা হচ্ছে সূত্র ভাষ্যের ভাষ্য। টিকারও আবার টিপ্পণী এবং সেসব টিপ্পণীরও টিপ্পণী রচিত হয়। এভাবে ক্রম পরিবর্তনের বিচিত্র পথের মধ্য দিয়ে ভারতীয় দর্শন সূত্র, টিকা, টিপ্পণী ইত্যাদি শাখা প্রশাখায় পল্লবিত হয়ে ছড়িয়ে পড়ে।